প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর ২০২৬ সালের সাধারণ বিজ্ঞান বইয়ের অধ্যায় ৫ পদার্থের গঠন সম্পর্কে আলোচনা করব। পদার্থের গঠন সম্পর্কে জানার প্রথমেই আমরা দেখছি কিছু বস্তুর ছবি দেওয়া আছে, যেমন পানির বোতল, বেলুন, ব্যাগ এবং বল, এছাড়াও অনেক কিছু। তো দেখো, আমাদের চারপাশে আমরা যেসব বস্তু দেখতে পাই, এই প্রতিটি বস্তুই কি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত হয়েছে। উদাহরণস্বরূপ বলতে পারি, যদি আমরা একটি ইটের দেয়ালের দিকে তাকাই, এই ইটের দেয়ালটি কিভাবে তৈরি হয়েছে? একটি একটি করে একাধিক ইটের সমন্বয়ে তৈরি হয়েছে একটি ইটের দেয়াল। ঠিক এভাবে একাধিক অণুর সমন্বয়ে তৈরি হয়েছে একটি পদার্থ। তো দেখো, আমাদের চারপাশে অনেক বস্তু দেখছি, সকল বস্তুই খুব ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, যাকে আমরা অণু বলি, অর্থাৎ পদার্থের ক্ষুদ্রতম কণাই অণু। এই অণুকে ভাঙলে পাওয়া যায় পরমাণু, এবং এই অণুকেও যদি ভাঙা হয় তাহলে আরও একটি ক্ষুদ্র অংশ পাওয়া যায়, সেটি হলো পরমাণু। এই অধ্যায়টিতে আমরা অণু পরমাণুর সম্পর্কে জানব। আমরা বিভিন্ন রকম পদার্থের সংরক্ষণ ও পুনর্ব্যবহার করে পৃথিবীকে বাসযোগ্য রাখতে কী ভূমিকা রাখতে পারে সে সম্পর্কে জানব। তো ১ নম্বরে দেওয়া আছে পরমাণু ও অণুর ধারণা। পরমাণু ও অণুর ধারণা পরীক্ষা করতে গেলে আমরা কি করব? কয়েক টুকরা চক নিব এবং একটি হাতুড়ি নেব। দেখো, যদি আমরা হাতুড়ি দিয়ে চকটিকে যতক্ষণ পর্যন্ত গুঁড়ো করতে থাকি, তাহলে চকটি এমন এক পর্যায়ে পৌঁছাবে যে তখন অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কণায় বিভক্ত হয়ে যাবে, মানে ক্ষুদ্র ক্ষুদ্র গুঁড়ো তৈরি হবে, এবং সেটিকেও আবার ভাঙা যাবে। তো আমরা যদি একটি চককে মৌলিক পদার্থ বা একটি পদার্থ ভাবি, এবং তাহলে এখানে যে ছোট ছোট গুঁড়ো হয়েছে সেগুলোকে ভাবতে পারি একটি অণু, এবং এই অণুকেও যদি ভাঙা হয় এবং এমন একটা পর্যায়ে পৌঁছাবে যাকে আর দেখা যাবে না, সেটি হবে পরমাণু। পরমাণু ও অণু সম্পর্কে আরও কিছু জানি। যে কোনো পদার্থের গাঠনিক একক হলো পরমাণু। তো যে কোনো পদার্থ গঠন করার জন্য যে একক আছে, সেই এককটি হলো পরমাণু। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যাকে আর ভাঙা যায় না এবং পদার্থের বৈশিষ্ট্য ধারণ করে, তা হলো অ্যাটম বা পরমাণু। তো আমরা পরমাণুর সংজ্ঞা হিসেবে কি লিখতে পারি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যাকে আর ভাঙা যায় না এবং পদার্থের বৈশিষ্ট্য ধারণ করে, তা হলো অ্যাটম বা পরমাণু। তো অ্যাটম শব্দটি একটি গ্রিক শব্দ অ্যাটমস থেকে এসেছে। এর অর্থ অবিভাজ্য। অবিভাজ্য মানে কি? অবিভাজ্য মানে যাকে আর ভাঙা যাবে না। এই অ্যাটম বা পরমাণু এতই ছোট যে এদের খালি চোখে দেখা যায় না, এবং এই অ্যাটম বা পরমাণুটি এতই ছোট হয় যে এদেরকে খালি চোখে দেখতে পাবো না, এমনকি শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না। এক বা একাধিক পরমাণু মিলে তৈরি করে অণু, এবং এরকম এক বা একাধিক পরমাণু মিলে তৈরি হয় একটি অণু। আবার অণুকে ভাঙলে পাওয়া যায় পরমাণু। যদি অণুকে ভাঙি তাহলে পাওয়া যাবে কি? পরমাণু। এখানে দুইটি ছবি দেওয়া আছে, একটি ইটের ছবি এবং একটি দেয়ালের ছবি। তো আমরা যদি এই দেয়ালটিকে একটি পদার্থ ভাবি, তাহলে একটি ইট হবে সেখানের একটি অণু, অর্থাৎ যে কোনো পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম এবং মূল একক যার ভাঙা যায় না তাকে পরমাণু বলে। উদাহরণ: হাইড্রোজেন পরমাণু, অক্সিজেন পরমাণু, আয়রন বা লোহার পরমাণু। দেখো, একাধিক পরমাণু অর্থাৎ একের অধিক পরমাণু যখন রাসায়নিক বন্ধনের মাধ্যমে একসাথে যুক্ত হয় তখন তাকে অণু বলে। অণুর মধ্যে পদার্থের সমস্ত গুণাগুণ বা বৈশিষ্ট্য বজায় থাকে। সহজ কথায়, দুই বা ততোধিক পরমাণু এক হয়ে যে স্বাধীন কণা তৈরি করে তাই অণু। আমরা চিত্রে একটি পানির অণু দেখতে পাচ্ছি। এখানে দুইটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু মিলে তৈরি হয়েছে একটি পানির অণু, অর্থাৎ দুইটি হাইড্রোজেন অণু ও একটি অক্সিজেন অণুর সমন্বয়ে তৈরি হয়েছে একটি পানির অণু। তো চলো আমরা মৌলিক ও যৌগিক পদার্থের উদাহরণ সম্পর্কে বা সংজ্ঞা সম্পর্কে জেনে নেই। মনে করো, একটা পাত্রে যদি শুধু লাল বল রাখা হয়, তাহলে তুমি ওখান থেকে যেই বলটাই তুলবে সেটি কি হবে? লাল হবে। অর্থাৎ ওই পাত্রে যতগুলো বল আছে সবগুলো কি একই ধরনের। তেমনি যে পদার্থের অণুতে কেবল এক জাতের পরমাণু থাকে তাই মৌল বা মৌলিক পদার্থ, যেমন লোহা, অক্সিজেন, হাইড্রোজেন। তাহলে যৌগিক পদার্থ কি? যৌগিক পদার্থ মানে একটা পদার্থের ভিতরে অনেক ধরনের অণু থাকতে পারে। যেমন ধরো, ফালুদা বা ফ্রুট সালাতে আম, কলা, আঙুর একসাথে থাকে। সেখানে কি আমরা যদি সেটিকে আলাদা করতে চাই তাহলে কি ভিন্ন ভিন্ন ফল পাবো, তাই না?
তো ঠিক তেমনি একাধিক ভিন্ন ধরনের পরমাণু মিলে তৈরি হয় যৌগিক পদার্থের অণু, যেমন পানি। পানির ভিতরে কি পাই? H2O, 2টি হাইড্রোজেন পরমাণু, একটি অক্সিজেন অণু। তো এভাবেই যৌগিক পদার্থ গঠিত হয়। আমরা বইয়ের ভাষায় কি লিখতে পারি? বইয়ের ভাষায় লিখতে পারি, যে পদার্থের অণুতে একই ধরনের পরমাণু পাওয়া যায় তাকে মৌলিক পদার্থ বা মৌল বলে। কোনো কোনো মৌলের অণুতে একটি পরমাণু থাকে, যেমন সোডিয়াম। আবার কোনো কোনো মৌলের অণুতে একাধিক পরমাণু পাওয়া যায়, যেমন অক্সিজেন। অক্সিজেনের অণুতে 2টি পরমাণু থাকে। অর্থাৎ কোনো কোনো মৌলের অণুতে একটি পরমাণু থাকে, আবার কোনো কোনো পদার্থের অণু একাধিক রকমের পরমাণু দিয়ে গঠিত। এদেরকে বলা হয় যৌগিক পদার্থ বা যৌগ। তো আমরা বলতে পারি, যে পদার্থের অণু একাধিক রকমের পরমাণু দিয়ে গঠিত তাকে বলা হয় যৌগিক পদার্থ। যেমন পানি একটি যৌগ। পানির অণুতে অক্সিজেন ও হাইড্রোজেন এই 2 রকমের পরমাণু পাওয়া যায়। অণু হলো পদার্থের ক্ষুদ্রতম অংশ যা সেই পদার্থের বৈশিষ্ট্য ধারণ করে। দেখো, আমরা এখানে কতগুলো ছবি দেখতে পাচ্ছি। এটি হলো হাইড্রোজেন পরমাণু, অক্সিজেন পরমাণু এবং নাইট্রোজেন পরমাণু। এই পরমাণুগুলোর সমন্বয়ে কি তৈরি হতে পারে? যদি দুটো হাইড্রোজেন পরমাণু এক করা হয় তাহলে হাইড্রোজেন অণু, দুটো অক্সিজেন পরমাণু এক করা হয় অক্সিজেন অণু, নাইট্রোজেন পরমাণু এক করলে নাইট্রোজেন অণু। আবার পাশের চিত্রে দেখতে পাচ্ছি দুটো হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণুর সমন্বয়ে গঠিত হয়েছে একটি পানির অণু। আচ্ছা, তো এখানে আরো একটি বিষয় জানার আছে, যে অণুর বন্ধন কাকে বলে? যে আকর্ষণের মাধ্যমে পরমাণুগুলো একে অপরের সাথে শক্ত করে যুক্ত হয়ে অণু তৈরি করে তাকে বলা হয় অণুর বন্ধন। 3 নম্বরে আছে অণুর ধারণায় পদার্থের 3 অবস্থা। আমরা পদার্থের গঠন সম্পর্কে আরো কিছু জেনে নেই। আমাদের চারপাশে আমরা যা কিছু দেখতে পাই তার সবকিছুই পরমাণু দিয়ে গঠিত। যে পদার্থে একই ধরনের পরমাণু পাওয়া যায় তাকে বলে মৌলিক পদার্থ। যেমন লোহা, সোডিয়াম, এরা মৌলিক পদার্থ। লোহা বা আয়রনের ক্ষুদ্রতম কণা হলো আয়রন পরমাণু। কোনো কোনো মৌলিক পদার্থে একই মৌলের একাধিক পরমাণু একত্রিত হয়ে অণু হিসেবে থাকে। যেমন হাইড্রোজেন গ্যাসের মধ্যে 2টি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে একটি হাইড্রোজেন অণু গঠন করে থাকে। হাইড্রোজেন গ্যাসে অসংখ্য হাইড্রোজেন অণু থাকে। অর্থাৎ কোনো কোনো পদার্থের অণু একাধিক রকমের পরমাণু দিয়ে গঠিত। এদের বলে যৌগিক পদার্থ বা যৌগ। যেমন পানি একটি যৌগ। পানির অণুতে অক্সিজেন ও হাইড্রোজেন 2 রকমের পরমাণু পাওয়া যায়। বিভিন্ন মৌলের 2 বা ততোধিক পরমাণুর একত্রিত হয়ে যে যৌগ অণু গঠন করে, যৌগিক অণু গঠন করে, তার গুণাগুণ বা বৈশিষ্ট্য পরমাণুগুলো থেকে আলাদা। যেমন পানির বৈশিষ্ট্য অক্সিজেন ও হাইড্রোজেনের বৈশিষ্ট্য থেকে সম্পূর্ণ আলাদা। 3 নম্বরে অণুর ধারণা প্রকাশ করা হয়েছে, বা অণুর ধারণায় পদার্থের 3 অবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা ইতিমধ্যে পদার্থের 3 ধরনের ভৌত অবস্থা সম্পর্কে জেনেছি। এখানে অণুর ধারণায় পদার্থের 3 ধরনের ভৌত অবস্থা সম্পর্কে জানব। দেখো, এখানে প্রথমটি আছে কঠিন বা ভরক, তরল বা পানি, জলীয় বাষ্প, বায়বীয় গ্যাস। কঠিন পদার্থের অণুগুলো একে অপরের সাথে শক্তভাবে ও সুনির্দিষ্টভাবে বিন্যাসে যুক্ত থাকে। এদের মধ্যে পারস্পরিক বল বা আন্তঃআণবিক বল খুব শক্তিশালী এবং নড়াচড়া করে না। এজন্য কঠিন পদার্থের আকার, আকৃতি ও আয়তন নির্দিষ্ট থাকে। যেমন বরফ অবস্থায় পানির অণু একে অপরের সাথে শক্ত করে লেগে থাকে। অণুগুলোর মাঝখানে, কঠিন পদার্থের অণুগুলোর মাঝখানে কোনো ফাঁকা থাকে না এবং নড়াচড়াও করে না, ফলে বরফের আকার আকৃতি ঠিক থাকে। তরল পদার্থের অণুগুলো একে অপরের কাছাকাছি থাকে এবং এদের মধ্যে আন্তঃআণবিক বল কম থাকে। তরল পদার্থের অণুগুলো কোনো নির্দিষ্ট বিন্যাসে যুক্ত থাকে না। পানির অণুগুলো এখানে একে অপরের থেকে আলাদা কিন্তু কাছাকাছি থাকে। তারা একটু বেশি নড়াচড়া করতে পারে এবং স্বাধীনভাবে প্রবাহিত হতে বা গড়িয়ে যেতে পারে। ফলে তরল পদার্থকে এক পাত্র থেকে অন্য পাত্রে ঢালা যায়। বায়বীয় পদার্থ। বায়বীয় পদার্থের অণুগুলো একে অপরের সাথে যুক্ত থাকে না, বরং এরা মুক্ত ও স্বাধীন। অণুগুলোর মাঝে আন্তঃআণবিক বল খুব দুর্বল এবং এরা দ্রুত গতিতে চারদিকে চলাচল করে। ফলে বাষ্পীয় অবস্থায় পানির নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নেই। এরা আবদ্ধ পাত্রের সবটুকু আয়তন জুড়ে থাকে। পাত্র খোলা রাখলে তা বাতাসে ছড়িয়ে পড়ে। চলো, অণুর ধারণায় পদার্থের 3 অবস্থা সম্পর্কে আমরা আরো কিছু জেনে নেই। কঠিন পদার্থ, যে পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন উভয়ই আছে এবং যার অণুগুলোর মধ্যকার আকর্ষণ বল অত্যন্ত শক্তিশালী, তাকে কঠিন পদার্থ বলে। তো তোমাদের যদি কঠিন পদার্থ সম্পর্কে জিজ্ঞাসা করে তাহলে খুব সহজেই উত্তর করতে পারবে। কঠিন পদার্থের কিছু বৈশিষ্ট্য রয়েছে।
এবং কঠিন পদার্থের আকার সহজে পরিবর্তন হয় না। উদাহরণ বরফ, ইট, কাঠ, লোহা, চক ইত্যাদি। 2 নাম্বার তরল পদার্থ। যে পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু কোনো নির্দিষ্ট আকার নেই এবং যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে তাকে তরল পদার্থ বলে। এর বৈশিষ্ট্য হলো তরল পদার্থের অণুগুলোর আকর্ষণ বল কঠিনের চেয়ে কম, তাই এরা এক স্থান থেকে অন্য স্থানে গড়িয়ে চলতে পারে। উদাহরণ পানি, দুধ, তেল, জুস। বায়বীয় বা গ্যাসীয় পদার্থ। যে পদার্থের কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই এবং যা অল্প স্থানে বা পুরো পাত্র জুড়ে ছড়িয়ে পড়ে তাকে বায়বীয় পদার্থ বলে। বিশেষ বৈশিষ্ট্য, বায়বীয় পদার্থের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল নেই বললেই চলে, তাই অণুগুলো স্বাধীনভাবে চারদিকে ঘুরে বেড়ায়। উদাহরণ জলীয় বাষ্প, বাতাস, অক্সিজেন, নাইট্রোজেন। তোমরা এই ছকটিও একবার দেখে নিতে পারো। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী অংশ পেতে অবশ্যই এসকেজি এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। ধন্যবাদ।